ষষ্ঠ শ্রেণীর সমস্ত ছাত্রীরা, এর আগের ক্লাসে আমি তোমাদের সাথে ব্যঞ্জন ধ্বনি সম্পর্কে আলোচনা করেছি। আজকে এর পরবর্তী অংশ মাত্রা ও দল এই সম্পর্কে আলোচনা করব। আলোচনার প্রথমেই বলি, ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিয়মিত পড়াশোনা করো। তাহলে আজকে আমাদের আলোচ্য অংশ সেটা হচ্ছে মাত্রা ও দল। ব্যঞ্জন ধ্বনির পরবর্তী অংশটা আমরা চলে যাচ্ছি মাত্রা দল। প্রথমেই বলি, দেখো মাত্রা, এটা বাংলা বর্ণমালা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ। মাত্রা বাংলা বর্ণমালার একটা গুরুত্বপূর্ণ অংশ। এটাকে সঠিকভাবে যদি আমরা প্রয়োগ না করি তাহলে কি হয় না, তাহলে কিন্তু এর ভুল প্রয়োগ হলে যে বর্ণগুলো রয়েছে সে বর্ণের কিন্তু চরিত্র বদলে যায়। তাহলে আমাদের কি করতে হবে না, আমাদেরকে সঠিক জায়গায় সঠিকভাবে মাত্রাটাকে ব্যবহার করতে হবে। মাত্রা কি না, এই যে বর্ণের মাথায় যে রেখা থাকে সেটাই হচ্ছে মাত্রা। তার কিন্তু সঠিক প্রয়োগ করতে হবে, নইলে বর্ণের যে চরিত্র থাকে তা বদলে যাবে। যেমন আমি ধরো একটা উদাহরণ দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। একটা স্বরবর্ণ ও একটা স্বরবর্ণ। এই স্বরবর্ণটা এর সাথে যদি আমি মাত্রা যোগ করে দিই তাহলে দেখো এই স্বরবর্ণটা কিন্তু চরিত্র বদলে যাবে। সেটা কি হয়ে যাবে, সেটা একটা ব্যঞ্জন বর্ণে পরিণত হবে এবং যুক্ত ব্যঞ্জনে পরিণত হবে। আমি তোমাদেরকে ভেঙে খুব ভালোভাবে দেখাচ্ছি। দেখো এই ওটাই ধরো আমরা মাত্রা দিয়ে লিখলাম, তাহলে কি হলো না, এটা একটা যুক্ত ব্যঞ্জন হয়ে যাবে। সেই যুক্ত ব্যঞ্জনটা কি দেখো, সেই যুক্ত ব্যঞ্জনটা হলো তয় ত। বুঝে গেল? সেই যুক্ত ব্যঞ্জনটা হয়ে যাবে তয় ত। ঠিক এরকম দেখো আরো আছে এ, এটা একটা স্বরবর্ণ। এর সাথে আমি যদি মাত্রা যোগ করে দিই তাহলে কেমন হবে দেখো, তাহলে কিন্তু এই বর্ণটার চরিত্র বদলে যাবে। সেটা কি হয়ে যাবে, তয় রফলা। দেখো এটা তয় রফলা হয়ে যাবে। তাহলে এটা ছিল স্বরবর্ণ এ। যখন আমি তার উপরে মাত্রা বা রেখাটা দিয়ে দিয়েছি তখন তার চরিত্র বদলে গিয়ে হয়েছে দেখো তয় রফলা। তাহলে এইভাবে কিন্তু আমাদেরকে মাত্রার সঠিক প্রয়োগ করতে হবে। এরপরে দেখো মাত্রা অনুযায়ী বর্ণকে তাহলে কটা ভাগে ভাগ করব আমরা, মাত্রা অনুযায়ী বর্ণকে 3টে ভাগে ভাগ করে নেব। মাত্রা অনুযায়ী বর্ণকে 3টে ভাগে ভাগ করব। যেমন ধরো এক হচ্ছে কি মাত্রাহীন বর্ণ, অর্থাৎ কিছু বর্ণ আছে বর্ণমালা, বাংলা বর্ণমালায় কিছু বর্ণ আছে যাদের কিন্তু মাত্রা নেই, তাহলে সেটা হলো মাত্রাহীন বর্ণ। দুই হচ্ছে অর্ধ বা আংশিক মাত্রা বর্ণ। অথবা আংশিক মাত্রা বর্ণ। আর 3 কি দেখো, পূর্ণ মাত্রা বর্ণ, অর্থাৎ যাদের পূর্ণ মাত্রা রয়েছে। পূর্ণ মাত্রা, তাহলে বাংলা বর্ণমালাকে মাত্রা অনুসারে 3টে ভাগে আমরা ভাগ করলাম। প্রথমে যাই দেখো মাত্রাহীন যে বর্ণ,
মাত্রাহীন বর্ণ বাংলা বর্ণমালায় কটা রয়েছে জানো? মাত্রাহীন বর্ণ আছে 11। দেখো 11টি আছে মাত্রাহীন বর্ণ। সেই বর্ণগুলো কি কি যেগুলোর মাত্রা নেই? রি, এ, ওই, ও, ও, এই গেল স্বরবর্ণের থেকে। তারপরে দেখো উয়া, ইয়, তারপরে কি খণ্ডত্ব, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। দেখো রি, এ, ওই, ও, ও, 1 2 3 4 5 6 7 8 9 10 11। 11টা হচ্ছে মাত্রাহীন বর্ণ। রি, এ, ওই, ও, ও, উয়া, ইয়, খণ্ডত্ব, অনুস্বার, বিসর্গ আর চন্দ্রবিন্দু। এই হলো 11টি মাত্রাহীন বর্ণ। এরপরে আমরা চলে যাই দেখো যেগুলোর আংশিক মাত্রা রয়েছে বা অর্ধমাত্রা, তার সংখ্যা কটা? এই সংখ্যা হচ্ছে 8টি। এগুলো কি কি? আংশিক মাত্রা বর্ণ দেখো খ, আর কি গ, তারপর ঝ, তারপরে দেখো মূর্ধন্য থ, ধ, তারপরে প আর তালব্য। দেখি কটা হলো? খ, গ, ঝ, মূর্ধন্য, থ, ধ, প, তালব্য। এগুলো হয়ে গেল 8টি আংশিক মাত্রা বর্ণ, মানে এদের অংশ মাত্রা রয়েছে। তারপরে আমরা চলে যাব পূর্ণ মাত্রা বর্ণ। তার সংখ্যা কটা? 31 পূর্ণ মাত্রা বর্ণ। সেগুলো দেখো অ, আ, হ্রস্বই, দীর্ঘই, হ্রস্ব, দীর্ঘ। এরপরে দেখো চলে যাবে ব্যঞ্জন বর্ণগুলো। ক, তারপরে হবে ঘ, তারপরে চ, ছ, বর্গীয় জ, ত, দ, দন্তন্য, ফ, ব, ভ, ম, অন্তঃস্থ জ, র, ল, হ, মূর্ধন্য ষ, দন্ত স, হ, ডয় ফুটকির, ঝয়ে ফুটকির, দেখো আর কি অন্তঃস্থ অ। দেখি কটা হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28। আরো কি কি বাকি আছে দেখো। তাহলে অ, আ, হ্রস্বই, দীর্ঘই, হ্রস্ব, দীর্ঘ। তারপরে হচ্ছে ক,
এরপরে আমরা যাচ্ছি দল। দেখো দল, এই দলের আরেকটা নাম হচ্ছে অক্ষর। দলের আরেকটা নাম হচ্ছে অক্ষর। অনেকে কিন্তু বর্ণকেও অক্ষর বলে থাকে, তাই তো? বর্ণকেও অনেকে অক্ষর বলে, কিন্তু বাংলা ব্যাকরণে এই বর্ণ আর অক্ষর কিন্তু এক নয়, তারা কিন্তু আলাদা। তাহলে আমরা দেখব, আমরা যখন কোনো শব্দকে উচ্চারণ করি তখন সেটাকে কিন্তু আমরা একেবারে উচ্চারণ করতে পারি না, এক ঝোঁকে বা একবারেতে আমরা সেটাকে উচ্চারণ করতে পারি না। তাহলে শব্দ বা পদ, এটা উচ্চারণের সময় কি হয় না, আমাদের বিরতির প্রয়োজন হয়। শব্দ বা পদ আমরা যখন উচ্চারণ করি তখন মাঝে কি লাগে, বিরতি লাগে। আর এই বিরতির কারণে কি হয় না, এক একটা দল গঠিত হয়। যেমন ধরো একটা শব্দ নিচ্ছি, যদি বলি আমরা, এই একটা শব্দ, এই আমরাটা, এটা কিন্তু আমরা, এটা আমরা একবারে উচ্চারণ করলাম না, মাঝে কিন্তু বিরতি আছে। সেই বিরতিটা কেমন, সেই অনুযায়ী দেখো, আম আর রা, দুটো দল, মাঝে একটা বিরতি নিয়েছি, যার জন্য দুটো দল গঠন হয়েছে। একটা হচ্ছে আম আর একটা হচ্ছে রা। তাহলে এখানে এই দুটোকে বলা হয় দল। বুঝে গেল? এই দুটো হচ্ছে দল। তাহলে আমরা দেখো কি পাচ্ছি, অক্ষর বা দল। তাহলে কাকে বলে, সংজ্ঞাটা কি হবে না, বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে শব্দের যতটুকু অংশ একবারে উচ্চারিত হয় সেটাই হচ্ছে দল। আবারও বলছি, দেখো, বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে একটি শব্দের যতটুকু অংশ আমরা একবারে উচ্চারণ করতে পারি তাকে বলা হবে দল বা অক্ষর। তাহলে এই অক্ষর বা দলকে কটা ভাগে ভাগ করা যায় এবার আমরা দেখব। এই অক্ষর বা দলকে দেখো মূলত দুটো ভাগে আমরা ভাগ করতে পারি। কি? এক হচ্ছে মুক্ত দল, আর দুই হচ্ছে রুদ্ধ দল। এক হচ্ছে মুক্ত দল, দুই হচ্ছে রুদ্ধ দল। আবার এই মুক্ত দলের আরেকটা নাম কি না, স্বরান্ত। স্বরান্ত দল বা মুক্ত দল হচ্ছে স্বরান্ত অক্ষর, আর এই রুদ্ধ দল হচ্ছে ব্যঞ্জনান্ত। ব্যঞ্জনান্ত অক্ষর বা এটাকে ফলন্ত বলা হয়। বোঝা গেল? তাহলে মুক্ত দল বা স্বরান্ত আর রুদ্ধ দল বা ব্যঞ্জনান্ত অক্ষর। এরপরে আমরা দেখব মুক্ত দল তাহলে কাকে বলে। মুক্ত দল কাকে বলে দেখো, তার সংজ্ঞা কি না, যে দলের শেষে স্বরধ্বনি থাকে। এখানে দেখো বলা আছে এর আরেকটা নাম যেটা স্বরান্ত, অর্থাৎ স্বর অন্ত, মানে অন্তে স্বর থাকবে। তাহলে যে দলের শেষে স্বরধ্বনি থাকে সেই দলকে বলা হবে মুক্ত দল। অর্থাৎ মুক্ত দলটাই স্বরবর্ণের সাহায্যে এটা গঠিত হয়, এর মধ্যে স্বরবর্ণ থাকে। তাহলে আমরা এবার একটা শব্দের দ্বারা মুক্ত দলটাকে দেখে নিই। তাহলে এটা কি পেলাম না, শব্দের শেষে বা দলের শেষে কি থাকবে, স্বরবর্ণ। স্বরবর্ণ দ্বারা গঠিত হবে সেই দলটা বা শব্দটা। তার উদাহরণ দেখো, আমি যদি একটা শব্দ বলি অতিথি, এই একটা ধরো শব্দ, এটাকে আমরা কিভাবে উচ্চারণ করব,
বা স্বরবর্ণ রয়েছে, সেই কারণে এই দল হলো, এই তিনটে দলই হয়ে গেল মুক্ত দল। এরপরে আমরা যাব রুদ্ধ দল। রুদ্ধ দল কাকে বলে না, যে দলের শেষে ব্যঞ্জন ধ্বনি থাকে, ব্যঞ্জন ধ্বনি দিয়ে যে দলটা শেষ হয় বা অর্ধস্বর দিয়ে যে দল শেষ হয় তাকে বলা হয় রুদ্ধ দল। তাহলে দলের শেষে ব্যঞ্জন ধ্বনি থাকে, দলের শেষে ব্যঞ্জন সেটাই হয়ে যাবে রুদ্ধ দল, বা অর্ধস্বর থাকে সেগুলো রুদ্ধ দল হবে। এবার আমরা একটা রুদ্ধ দল দেখবো, তার জন্য একটা শব্দ নিয়ে দেখো, যেমন হলো বিদ্যালয়। এটাকে আমরা দল বিশ্লেষণ করি, কি হবে বলো তো, কিভাবে উচ্চারিত হবে? এইভাবে এটা উচ্চারিত। প্রথমে আছে দেখো, প্রথম দলটা কি আছে? বিদ, অর্থাৎ বয়ে হর্ষই দয়ে হসন্ত, মানে কি এখানে দেখো শেষে দয়ে হসন্ত অর্থাৎ ব্যঞ্জন ধ্বনি দিয়ে শেষ হয়েছে, তাহলে এটা হবে রুদ্ধ দল। এরপরে দেখো দা, দা মানে কি দয়ে হসন্ত যুক্ত অ, দা হলো, তাহলে এখানে শেষে কি আছে? স্বরধ্বনি আছে, তাহলে এটা হয়ে যাবে কিন্তু মুক্ত দল। শেষে দেখো আছে লয়, লয়টা কি অন্তঃস্থয় হসন্ত লয়, এখানে শেষে ব্যঞ্জন ধ্বনি আছে, সেই জন্য এটা হয়ে যাবে রুদ্ধ দল। লয় হসন্ত যুক্ত অ যুক্ত অন্তঃস্থয় হসন্ত অর্থাৎ ব্যঞ্জন ধ্বনি দিয়ে শেষ হচ্ছে, তাহলে সেই জন্য ওটা হয়ে গেল রুদ্ধ দল। তাহলে আমরা পেলাম মুক্ত দল আর রুদ্ধ দল। মুক্ত দল বা রুদ্ধ দল যেটাই হোক না কেন, তাহলে আমাদের কি দেখতে হবে না, তার মধ্যে কিন্তু স্বরধ্বনি থাকবে। যেমন ধরো এই যে প্রথমে ছিল বিদ, একটা দল ছিল, বিদ যখন ভাঙবো কিভাবে হবে? বয়ে হসন্ত যুক্ত কি, বি হলো যুক্ত দয়ে হসন্ত, তাই তো? তাহলে এখানে দেখো স্বরধ্বনি কিন্তু থাকছে, কিন্তু ওটা দলটা রুদ্ধ দল, কিন্তু তার মধ্যেও স্বরধ্বনি থাকছে। সেই জন্য মুক্ত দল বা রুদ্ধ দল যাই হোক না কেন তার মধ্যে স্বরধ্বনি থাকবে, স্বরধ্বনি ছাড়া কিন্তু কোনো দল গঠন করা যাবে না। এরপরে আমরা কিছু শব্দ দেখব, যার থেকে আমরা দল বিশ্লেষণ করব এবং সেই দলগুলো মুক্ত দল না রুদ্ধ দল সেগুলো চিহ্নিত করব। প্রথমে দেখো একটা শব্দ নিচ্ছি তপন, এটাকে আমরা দল ভাঙবো কিভাবে? ত উচ্চারণ করে কি হবে? ত আর পন, ত আর পন। তাহলে প্রথম দলটা দেখো ত, অর্থাৎ কি তয়ে হসন্ত যুক্ত অ, শেষে কি আছে? স্বরধ্বনি আছে, তার মানে এটা কি হবে? এখানে আছে তাহলে দুটি দল, একটি এরা মুক্ত দল, কেন শেষে আছে স্বরধ্বনি, তাহলে এটা হচ্ছে মুক্ত। দ্বিতীয় দেখো পন, এটাকে যদি আমরা ভাঙি কিভাবে হবে? পয়ে হসন্ত যুক্ত অ যুক্ত দন্তন্বয়ে হসন্ত, শেষে কিন্তু ব্যঞ্জন ধ্বনি আছে, তাই এটা হবে রুদ্ধ দল। মানে মুক্ত দল আর রুদ্ধ দল, দুটো দল, একটা মুক্ত দল একটা রুদ্ধ দল। এরপরে দেখো আরেকটা শব্দ নিই, রবীন্দ্রনাথ, এটাকে আমরা দল ভাঙি কিভাবে? র বি দ্র আর না। তাহলে প্রথমে আছে র, অর্থাৎ র যুক্ত অ, স্বরধ্বনি আছে শেষে, তার মানে এটা হলো মুক্ত দল। তারপরে কি আছে? বিন, ব হসন্ত যুক্ত দীর্ঘ ই, বি আর
ব্যঞ্জন ধ্বনি, সেই জন্য এটা হয়ে গেল রুদ্ধ। তারপরে কি আছে দ্র, অর্থাৎ শেষে দেখো ও আসছে স্বরধ্বনি, সেই জন্য এটা হলো মুক্তদল। আমরা উচ্চারণটা করি দ্র, রবীন্দ্রনাথ। মুক্তদল আর নাথ, এটা শেষে দেখো ক্ষয়ে হসন্ত হচ্ছে, অর্থাৎ ব্যঞ্জন ধ্বনি দিয়ে শেষ হচ্ছে, তাই এটা হলো রুদ্ধদল। তাহলে মোট কটা দল পেলাম? মোট হচ্ছে 4টি দল, তার মধ্যে 2টো মুক্তদল আর 2টি রুদ্ধদল। ঠিক আছে, 2টো মুক্তদল 2টো রুদ্ধদল। এরপরে একটা শব্দ নিই, আরেকটা শব্দ নিয়ে নিই, দেখো কলকাতা। এটাকে আমরা কিভাবে উচ্চারণ করবো? এক হচ্ছে কল, তারপরে হচ্ছে কা, তা। তাহলে এখানে দল কটা? 3টি দল, 3টি দল। কল, শেষে দেখো লয়ে বসন্ত, অর্থাৎ এটা ব্যঞ্জন ধ্বনি দিয়ে শেষ হচ্ছে, তাই এটা হলো রুদ্ধদল। কা, শেষে আসছে স্বরধ্বনি, সেই জন্য এটা হলো মুক্তদল। আবার তা, শেষে আসছে, তাই এটাও হয়ে গেল মুক্তদল। 3টি দল, একটি হলো রুদ্ধদল আর বাকি 2টো হলো মুক্তদল। তাহলে এই হয়ে গেল কিছু শব্দ যার আমরা দল বিশ্লেষণ করলাম এবং চিহ্নিত করলাম কি দল। এরপরে দেখো যুক্তাক্ষর বা যুক্ত ব্যঞ্জন আমরা দেখব। এই যুক্তাক্ষর বা যুক্ত ব্যঞ্জন কিন্তু বাংলা বানানের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে। যুক্তাক্ষর বা যুক্ত ব্যঞ্জন বাংলা যে বানান রয়েছে তাতে কিন্তু বিশেষ একটা ভূমিকা পালন করে। এই যুক্ত ব্যঞ্জন কি না, 2 বা 2-এর বেশি যখন ব্যঞ্জন যুক্ত হয়ে যায়, 2 বা 2-এর বেশি ব্যঞ্জন যুক্ত হয় যখন, তখন তাকে যুক্তাক্ষর বলা হয় বা যুক্ত ব্যঞ্জন বলা হয়। তাহলে দেখো আমরা দেখব কিছু যুক্ত ব্যঞ্জন। যুক্ত ব্যঞ্জন বা যুক্তাক্ষর। যুক্ত ব্যঞ্জন বা যুক্তাক্ষর, দেখো কিছু যুক্তাক্ষর আছে যাদের কিন্তু প্রাচীন রূপ আর এখন বর্তমানে যে প্রয়োগ করা হয় সেই রূপে অনেকটা তফাৎ আছে। ঠিক আছে, আর কিছু যুক্তাক্ষর আছে যাদের প্রাচীন রূপ আর বর্তমান রূপ একই। তাহলে যাদের প্রাচীন রূপ ও বর্তমান রূপটা এক, তাদেরকে কিন্তু চেনা সহজ। যেমন ধরো কিছু বলি, অয়েল, এদের এটা হচ্ছে ধরো প্রাচীন রূপ আর বর্তমান রূপ। প্রাচীন রূপ আর বর্তমান রূপ। প্রথমে দেখো কয়লা নিয়েছি, এটাকে ভাঙলে কি হয়? কয় বসন্ত যুক্ত লয় বসন্ত, কয়লা, তাই তো? কয় বসন্ত যুক্ত লয় বসন্ত। এর কিন্তু প্রাচীন রূপও যা, বর্তমান রূপও কিন্তু আমরা কিন্তু কয়লা লিখে কোথাও এইভাবেই লিখি, কয়লা। তারপরে দেখো যেমন পয়তা, তার প্রাচীন রূপও যা, বর্তমান রূপও কিন্তু তা, ক যুক্ত লয় বসন্ত, পয়তা। বর্তমান রূপটাও কিন্তু পয়তা। ঠিক আছে, তারপরে দেখো চয়ে ছ সমান কি? চয়ে বসন্ত যুক্ত ছয় বসন্ত। বর্তমান রূপটাও কিন্তু রয়েছে চয়ে ছ, অর্থাৎ এদের কোনো পরিবর্তন নেই, সেই জন্য এদেরকে কিন্তু চেনা সহজ। এরকম আরও আছে দন্তস্বয় ট, দন্তস্বয় বসন্ত যুক্ত টয় বসন্ত, এটা বর্তমান রূপও কিন্তু সেই দন্তস্বয় টয়ই ব্যবহার করা হয়। দন্তনয় দন্তন্য, সেও তাই, একই রূপ, তার প্রাচীন রূপও যা, বর্তমান রূপও তাই, সেজন্য এগুলোকে কিন্তু চেনা খুব সহজ। কিন্তু কিছু ব্যঞ্জন আছে যেগুলোর বর্তমান
যে রূপটা চিহ্নটা ছিল, এই প্রাচীন যে চিহ্নটা ছিল তার থেকে বর্তমান যে চিহ্নটা ব্যবহার হয় এখন তার কিন্তু তফাৎ রয়েছে, সেজন্য চিনতে কিন্তু একটু কঠিন হয়। আমি সেগুলো কিছু উদাহরণ দিচ্ছি, দেখো। যেমন ধরো প্রথমে দেখো একটা, এটি দেখো, এটা কি না, এটা একটা যুক্ত ব্যঞ্জন। সেই যুক্ত ব্যঞ্জনটা কি কি না, কয়ে বসন্ত যুক্ত তয়ে বসন্ত, এটাকে কিন্তু কয়ে ত বলা হয়। বর্তমান রূপটা তার কেমন হয়েছে, কয়ে ত। আমরা কিন্তু এখন এইভাবে লিখি, ঠিক আছে। আরো দেখো আরেকটা উদাহরণ দিই, গয়ে ধ, এই একটা, এটাকে ভাঙলে আমরা কি পাবো, গয়ে বসন্ত যুক্ত ধয়ে বসন্ত। এর বর্তমান রূপটা কেমন না, গয়ে ধ, ঠিক আছে। এর বর্তমান রূপটা হচ্ছে এইরকম, দেখো। তারপরে দেখো এইটা, এটি হচ্ছে একটা যুক্ত ব্যঞ্জন ইয় বর্গীয় জ। এটা হচ্ছে প্রাচীন রূপ, কিন্তু বর্তমানে এটাকে কেমন করে লেখা হয়, ইয় বর্গীয় জ, ঠিক আছে। এরকম আরো কিন্তু রয়েছে, যেমন ধরো দন্তন্বয়ে থ, এটি কিন্তু দন্তন্বয়ে থ, কিভাবে, দন্তন্বয়ে বসন্ত যুক্ত থয় বসন্ত। আর এর বর্তমান রূপটা কেমন, দন্তন্বয়ে। তাহলে এরকম আরো অনেক উদাহরণ আছে। যেমন ধরো হয়ে দন্তন্য, তার প্রাচীন রূপটা কিন্তু আলাদা, বর্তমান রূপটা আলাদা। যেমন ধরো প্রাচীন রূপটা হচ্ছে, এটি হচ্ছে হয়ে দন্তন্য, হয়ে বসন্ত যুক্ত দন্তন্বয়ে বসন্ত। তার বর্তমান রূপটা কেমন না, হয়ে দন্তন্য, ঠিক আছে। হ যুক্ত দন্তন্য, হয়ে দন্তন্য। এরকম আরো আছে, দন্তন্য ধয়ে জফলা আছে। এগুলো তার প্রাচীন রূপ আর বর্তমান রূপটা কিছুটা বদলে গেছে, তাই এগুলো একটু চেনা কঠিন। টয়ে ট আছে, তার প্রাচীন রূপটা একটা আলাদা ছিল, বর্তমানে আলাদা। দেখো প্রাচীনে টয়েটা কেমন ছিল, এই ধরো প্রাচীন ছিল টয়ে ট যুক্ত ট, কিন্তু বর্তমানে সেই টয়টাকে আমরা কিভাবে লিখি, টয়ট। এটা হচ্ছে প্রাচীন রূপ, বর্তমান রূপ। আবার দেখো কিছু ব্যঞ্জন আছে যাদের সাথে স্বরবর্ণের যোগে স্বাভাবিক রূপের পরিবর্তন হয়। আবারও বলি, কিছু ব্যঞ্জন আছে যাদের সাথে স্বরবর্ণ যখন যুক্ত হয়ে যায় তখন কিন্তু তাদের স্বাভাবিক রূপটা পরিবর্তন হয়। যেমন ধরো তার কিছু উদাহরণ দিই, ধরো গয়ে বসন্ত, তার সঙ্গে যখন একটা স্বরবর্ণ যুক্ত হয়ে যাচ্ছে হর্ষ, তখন সেটা কেমন, গয়ে হর্ষ। যেমন ধরো গুরু, কিন্তু সেটাকে বর্তমানে কেমন ভাবে লেখা হয়, গয়ে হর্ষ গয়ে হর্ষ। তাই দেখো গয়ের সাথে একটা ব্যঞ্জন ধ্বনি তার সঙ্গে হর্ষ যোগ হয়ে এইভাবে দেখো গয়ে হর্ষ রূপ পেয়েছে। আগে প্রাচীন এইভাবে লেখা হতো, কিন্তু পরে পরবর্তীকালে বা বর্তমানে গয়ে হর্ষ রয়ে হর্ষ। ঠিক তেমন ভাবে ধরো তয়ে বসন্ত যুক্ত রয়ে বসন্ত যুক্ত হর্ষ, তয়ে বসন্ত যুক্ত রয়ে বসন্ত যুক্ত হর্ষ সমান কি হবে বলতো, তয়ে রফলা হর্ষ। দেখো এই রূপটা পেল। এটা দিয়ে একটা শব্দ দেখো ত্রুটি, কিন্তু বর্তমানে আমরা সেটাকে কেমন করে লিখি,
তাদের সাথে স্বরবর্ণ যুক্ত হয়ে গেলে তাদের কি হয় না কিছুটা রূপ, তাদের স্বাভাবিক রূপটা কিছুটা পরিবর্তিত হয়। ঠিক এরকম করে আছে হয়ে হর্ষ, হয়ে বসন্ত, তার সঙ্গে ধরো হর্ষ যোগ করে দিলাম, তখন কি হবে? এই দেখো এরকম একটা রূপ পাবে। যেমন ধরো এটা দিয়ে শব্দ লিখতে পারি বউ, আর আমরা বর্তমানে কেমন লিখি? ব, এরকম আরো অনেক আছে। তাহলে ছাত্রীরা তোমরা আজকে দেখলে মাত্রা ও দল। মাত্রা কাকে বলে দেখলে, সঠিকভাবে মাত্রার প্রয়োগ দেখেছ। বাংলা বর্ণমালায় কিভাবে কোন বর্ণগুলোর কেমন মাত্রা সেগুলো তোমাদের সাথে আলোচনা করেছি। তারপরে দল, দলের শ্রেণী বিভাগ এবং যুক্ত ব্যঞ্জন। প্রত্যেকে কিন্তু বাড়িতে খুব ভালোভাবে তোমরা এগুলো লিখে লিখে অভ্যাস করে নেবে। আজকে এই পর্যন্তই, সকলে ভালো